অত্যাচারিত ছোট বাচ্চাটি জানতো না যে তার মা বাবা কোথায় আছে, কিন্তু বাচ্চাটির ছিল কিছু বিশেষ ক্ষমতা। পুচকে বাচ্চা কিভাবে তার ডিমন বাবা আর তার পরি মায়ের মিল করাবে, সেই নিয়েই ভীষণই কিউট অ্যান্ড ম্যাজিক্যাল একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা ইমমর্টালসদের দেখতে পাই, এবং সেখানে আমরা শি পরিবারের কিছু দৃশ্য দেখতে পাই। সেই পরিবারের লোকজনেরা বলে ওঠে যে আমাদের পরিবারের কোনো বংশধরের খোঁজ কি পাওয়া যাচ্ছে না। আমাদের যদি কোনো বংশধর না থাকে তাহলে তো আমাদের পরিবারের স্পিরিচুয়াল এনার্জি একদম কমে যাবে, এবং সেই নিয়ে তারা খুবই চিন্তিত ছিল। এবং সেখানেই আমরা সেই পরিবারের একজন সদস্য লিনকে দেখতে পাই। লিন তো মনে মনে ভাবে যে এই পরিবারের যদি কোনো বংশধর না পাওয়া যায় তাহলেই ভালো হয়। তাহলে আমি আমার ভাইপো আর ভাইজিকে এই পরিবারের বংশধর হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। এবার অপরদিকে আমরা পৃথিবী অর্থাৎ মর্তের সিন দেখতে পাই, এবং সেখানে আমরা হুয়ো পরিবারের দৃশ্য দেখতে পাই। এবার আমরা দেখতে পাই যে হুয়ো পরিবারে হয়তো কিছু একটা অনুষ্ঠান চলছিল, এবং সেই জন্যই সেখানে নানা রকমের টেস্টি টেস্টি খাবার দাবার নিয়ে যাওয়া হচ্ছিল। এবং সেখানেই আমরা আমাদের প্রধান চরিত্র পুচকে ইয়নবাওকে দেখতে পাই। এবার ইয়নবাও তো সেই খাবারগুলো দেখে ভাবে যে কতদিন আমি ভালো কোনো খাবার খাইনি, এগুলো যদি খেতে পারতাম। কিন্তু তখনই সেখানে সেই বাড়ির মেয়ে মার্থাকে আমরা দেখতে পাই, এবং মার্থা তার কুকুরটিকে ইয়নবাওয়ের দিকে লেলিয়ে দেয়। এবার ইয়নবাও তো প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং কুকুরটি ছুটে আসার সঙ্গে সঙ্গে ইয়নবাওয়ের গা থেকে কিছু শক্তি বেরোয়, এবং সেই শক্তিতেই কুকুরটি ছিটকে গিয়ে পড়ে যায়। এবার মার্থা তো তার কুকুরের কাছে গিয়ে বলে যে ইয়নবাও, তুমি আমার কুকুরকে এইভাবে আঘাত করলে, তোমার এত সাহস হয় কি করে? এখনই আমার কাছে ক্ষমা চাও। এবার তখনই সেখানে সেই বাড়ির যে মালিক অর্থাৎ হুয়ো পরিবারের মালিক বেরিয়ে আসে। এবার বাচ্চাটি তো তখনই তার বাবার কাছে নালিশ করতে থাকে যে বাবা দেখো, ইয়নবাও আমাদের কুকুরটাকে মেরে ফেললো। এবার হুয়ো তো সেই দেখে প্রচন্ড রেগে যায় এবং চাবুক তুলে নেয়। কিন্তু সকলের সামনে একটা বাচ্চাকে মারলে তাকে তো লোকে খারাপ ভাববে, তাই সেই ইউনবাওকে নিয়ে একটি গুদাম ঘরে বন্দি করে দেয়। আসলে ইউনবাও এই বাড়ির কেউই ছিল না। ও বলে ওঠে যে তোমার মা যখন মারাই গেছে তোমাকে এখানে রেখে আর কি লাভ? আমি তোমার মাকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম তাকে বিয়ে করার কথা ভেবে, কিন্তু তার তো সেই নিয়ে কোনো ইন্টারেস্টই নেই। আর তোমার মা যখন এখানে নেই তখন তোমাকেও এখানে আমি রাখবো না। এবার ইউনবাও তো বলতে থাকে যে আমাকে দয়া করে মেরো না, এবং ইউনবাও এই লোকটিকে গড ফাদার বলে সম্বোধন করছিল। এবং আমরা দেখতে পাই যে তখনই ইউনবাওয়ের মুখ থেকে রক্ত উঠে আসে। আসলে ইউনবাওয়ের একটা ভয়ঙ্কর রোগ ছিল। সেই রোগের ওষুধ আনার জন্যই ইউনবাওয়ের মা একদিন বাড়ি থেকে বেরিয়ে গেছিল, কিন্তু তারপর সে আর ফেরেনি। এবার ইউনবাও অজ্ঞান হয়ে যেতেই হুয়ো বলে যে বাচ্চাটাকে তাহলে মারার কোনো দরকার নেই, ওকে নিয়ে গিয়ে এখনই কোনো জায়গায় ফেলে দাও। এবং শয়তান মার্থা তো তখনই বলে ওঠে যে বাবা, ওকে তো আমিই সামলে নেব। এবার আমরা দেখতে পাই যে ইউনবাওকে একটা কবরখানার মতো জায়গায় ফেলে দেওয়া হয়, এবং ইউনবাওয়ের জ্ঞান ফিরতেই সে দেখে যে মার্থা সেখানে ছুরি নিয়ে বসে আছে। এবার মার্থা তো বলে যে এতদিন তুমি আমাদের বাড়িতে অনেক ফ্রিতে খাওয়া দাওয়া করেছো, এবার আমি তোমাকে মজা দেখাবো। অপরদিকে আমরা দেখতে পাই যে ইউনবাওকে যে গুদাম ঘরটিতে বন্দি করে রাখা হয়েছিল সেখানে তো তার রক্তের কিছু ফোঁটা পড়ে, এবং সেই রক্তের ফোঁটা থেকেই কিছু ম্যাজিক্যাল ওয়েভ বেরোতে শুরু করে, এবং সেই ম্যাজিকের চিহ্ন গিয়ে পৌঁছায় সেই পরিবারের কাছে। তারা বুঝতে পারে যে তারা যে এত চিন্তা করছে বংশধর নিয়ে, সেই বংশধর তাদের কোনো একটা বেঁচে আছে। এবং তখনই ইউনবাওয়ের একজন আঙ্কেল আঙ্কেল রায়ান পৌঁছে যায় সেই পরিবারের বাড়িতে। এবার রায়ান তো তখনই সেখানে গিয়ে খোঁজার চেষ্টা করে যে তার বংশধরের রক্তের চিহ্ন কোথায় রয়েছে, এবং সে সেই গুদাম ঘরে পৌঁছায়। এবার হুয়ো তো তখনই বলে ওঠে যে আপনি চিন্তা করবেন না, এই রক্তটা একটা এমনি অনাথ মেয়ের, আমি ওর ঠিকানা লাগিয়ে দিয়েছি। কিন্তু রায়ান তো তখনই হুয়োর গলা টিপে ধরে এবং বলে যে বাচ্চাটা কোথায় আছে আমাকে বলো। হুয়োর কর্মচারী তখনই বলে ওঠে যে বাচ্চাটাকে একটা কবরখানায় ফেলে দেওয়া হয়েছে। এবং রায়ান তখনই বলে যে হুয়ো, আজকে যদি বাচ্চাটার কিছু হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। এবার রায়ান তো হুয়োকে নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে কিনা মার্থা ইউনবাওকে মারার চেষ্টা করছিল, এবং রায়ান সঙ্গে সঙ্গে তার ক্ষমতার সাহায্যে মার্থাকে সেখান থেকে পুরোপুরি গায়েব করে দেয়। রায়ান বলে যে গত 100 বছর আমাদের সেই পরিবারে কোনো বংশধর জন্মায়নি, তোমার কোনো ধারণা আছে এই বাচ্চাটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট? এবার হুয়ো তো তখনই কান্নাকাটি শুরু করে যে দয়া করে আমাদের পরিবারকে কিছু করবেন না,
এই বাচ্চাটাকে তো আমি খুবই আদর যত্নে লালন পালন করেছি। ইউনবাও তো আমাকে গডফাদার বলে ডাকে। কি ইউনবাও, আমি ঠিক বলছি তো? কিন্তু ইউনবাও তখনই সব সত্যি কথা বলে দেয়। ইউনবাও বলে যে না, ও একদম মিথ্যে কথা বলছে। আঙ্কেল, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও আমার মাকে বাঁচিয়েছিল কেবলমাত্র আমার মা সুন্দরী ছিল বলে। আর মা চলে যাবার পর থেকে ও আমাকে ভীষণ অত্যাচার করে, খেতেও দেয় না, আমাকে মারধরও করে। এবার এই কথা শুনে রায়ান তো প্রচন্ড রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে শয়তান হুয়োর পুরো দেহে আগুন জ্বালিয়ে দেয় এবং হুয়ো তো সেখান থেকে পড়ি মরি করে ছুটে পালায়। এবার রায়ান তো তখনই ইউনবাওকে তুলে বলে যে ইউনবাও, আমি তোমার আঙ্কেল, তোমার মা হচ্ছে আমার নিজের বোন। তোমার মা ডিমন কিংকে মারার জন্য একদিন বাড়ি থেকে চলে যায় এবং তারপর বহু বছর আমরা তোমার মায়ের কোনো খোঁজ পাইনি। কিন্তু তোমার মা কোথায়? আর তোমার মা তোমাকে এরকম একটা ভয়ানক লোকের বাড়িতে কেনই বা ছেড়ে চলে গেল? এবার ইয়ুনবাও তো তখনই বলে ওঠে যে মা আমার জন্য ওষুধ আনতে গেছিল। আসলে আমার একটা রোগ আছে তো তাই জন্য। কিন্তু তারপর মা আর ফিরে আসেনি। এবার রায়ান তো তখনই ইয়ুনবাওয়ের নাড়ি পরীক্ষা করে বলে যে তোমার দেহে রোগ, তোমার দেহে তো একটা ভয়ঙ্কর পয়জন রয়েছে। কিন্তু তোমার মা তো একজন ইমমর্টাল, সুতরাং তোমার মায়ের থেকে কোনো রোগ হওয়ার সম্ভাবনা তোমার নেই। তোমার জন্ম থেকেই এই রোগটা রয়েছে, তার মানে নিশ্চয়ই তোমার বাবার থেকেই এই পয়জনটা তোমার দেহে এসেছে। এবার রায়ান তো তখনই ছুটতে ছুটতে ইউনবাওকে কোলে নিয়ে তার অপর এক ভাই চিটির বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে চিটিকে ডেমন ক্ল্যানের লোকেরা কিডন্যাপ করে নিয়ে গেছে। এবার রায়ান তো বলে ওঠে যে এটা কি করে সম্ভব? ডেমন ক্ল্যানের লোকেদের সাহস হয় কি করে আমার পরিবারের কাউকে কিডন্যাপ করা? এবং চিটির বাড়ির কর্মচারীটি তো বলে যে আসলে ডেমন ক্ল্যানের অনেক লোকের উপর হামলা হয়েছিল এবং চিটি খুবই ভালো একজন চিকিৎসক, তাই জন্যই চিটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাতে সে ওদের চিকিৎসা করতে পারে। এবার রায়ান তো তখনই বলে যে ঠিক আছে, তুমি ইউনবাওকে সামলাও, আমি এখনই চিটিকে খুঁজে আনছি। এবার সে তো সেখানে ইউনবাওকে ঘুম পাড়িয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে তখনই ইউনবাওয়ের ঘরে ঢুকে একটি ছোট্ট সাদা বাঘের ছানা এবং সেই বাঘের ছানাটি একটি ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে। এবার ইউনবাও তো তাকে দেখে অবাক হয়ে যায় যে তুমি কে? এবং বাচ্চাটি বলে যে আমি হচ্ছি জিহু। তোমার কি শরীর খারাপ? তুমি এখানে চিকিৎসার জন্য এসেছো? কিন্তু ডক্টর তো এখানে নেই, ডক্টর ডেমন ওয়ার্ল্ডে রয়েছে। আমার বাবা ডিমন ওয়ার্ল্ডে ডিমন কিং এর বডিগার্ড। আমি তোমাকে ডিমন ওয়ার্ল্ডে নিয়ে যাব চিকিৎসা করানোর জন্য। এবং আমরা দেখতে পাই যে ইউনবাও তো জিহুর সাথে রওনা দেয় ডেমন ক্ল্যানে। এবার তারা তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল এবং জিহু বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমরা এক্ষুনি পৌঁছে যাব, আমি আমার বাবার গন্ধ পাচ্ছি। এবং সে ইউনবাওকে নিয়ে ডেমন কিং এর বাড়িতে আসে এবং সেখানে আমরা ডেমন কিং ইভানকে দেখতে পাই। এবার ইভানকে দেখার সঙ্গে সঙ্গে ইউনবাওয়ের চোখ নীল হয়ে জ্বলে ওঠে। এবার জিহু তো তখনই ডিমন কিং অর্থাৎ ইভানকে বলে যে ডিমন লর্ড, আসলে এই বাচ্চাটাকে আমি আমার খেলার সঙ্গী হিসেবে নিয়ে এসেছি, কিন্তু ওর না খুবই অসুখ, তাই জন্য তুমি ওর অসুখটা সারিয়ে দাও যাতে আমি ওর সাথে খেলা করতে পারি। এবং তখনই সেখানে আমরা জিহুর বাবা হুগোকে দেখতে পাই, যে কিনা একজন সাদা বাঘ ছিল। এবার হুগো তো তখনই এসে জিহুর মাথায় এক চাটি মারে যে হ্যাঁ, আমার খেলার সঙ্গীকে ঠিক করার জন্য ডিমন লর্ড এখন এইসব করবে? কিন্তু ডিমন লর্ড ইভান তখনই ইউনবাওকে দেখে এবং সে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি? এবার ইউনবাওকে দেখে ইভানের কেমন একটা লাগছিল এবং তার মনে হচ্ছিল যে এই বাচ্চাটাকে সে হয়তো কোথাও দেখেছে বা এই বাচ্চাটার সাথে তার কোনো সম্পর্ক রয়েছে। এবং তখনই সেখানে রায়ান চলে আসে ইউনবাওকে ফেরত নেওয়ার জন্য। এবার ইউনবাও তো সঙ্গে সঙ্গে রায়ানের কাছে চলে যায় এবং রায়ানের সাথে আমরা তার অপর ভাই চিটিকেও দেখতে পাই, যে কিনা একজন বিখ্যাত চিকিৎসক ছিল। রায়ান বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে? তুমি আমার পরিবারের লোকজনদের কিডন্যাপ করছো? এবার ইভান তো তখনই বলে ওঠে যে তোমার ভাগ্য অনেক ভালো যে আমি তোমাকেও মেরে ফেলছি না। তোমাদের জন্যই আমাদের ডিমন ওয়ার্ল্ডে এত সমস্যা হচ্ছে, এত লোকজন মারা যাচ্ছে। তোমাদেরকে যে আমি এখনো বাঁচিয়ে রেখেছি, তোমাদের ভাগ্য ভালো। এবার ইউনবাও তখনই কেসে ওঠে এবং তার মুখ দিয়ে রক্ত বেরোয় এবং সঙ্গে সঙ্গে রায়ান এবং চিটি ইউনবাওকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু ইউনবাওয়ের কোমর থেকে তখনই একটা লকেট খুলে পড়ে যায় এবং আমরা দেখতে পাই যে ইভানের কাছেও একদম সেম দেখতে একটা পেন্ডেন্ট ছিল। এবার জিহু তো তখনই তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, ডিমন কিং এর কাছেও এরকম দেখতে একটা পেন্ডেন্ট রয়েছে, সেটা কি করে সম্ভব? এবং গুগো বলে যে অনেক দিন আগে একজন মহিলা ডিমন কিংকে এই পেন্ডেন্টটা দিয়েছিল, কিন্তু সেই মহিলা ডিমন কিংকে ছেড়ে পালায় এবং যাওয়ার সময় সে ডিমন কিংকে আঘাতও করে গেছিল, অর্থাৎ তলোয়ার দিয়ে মেরে গেছিল।
তখন যদি আমি ওনাকে না বাঁচাতাম তাহলে এতদিনে ইভান তো মারাই যেত। এবার ইভান তো বুঝতে পারে যে এই বাচ্চার সাথে তাহলে হয়তো তার কোনো সম্পর্ক রয়েছে, এবং সে বলে যে কালকেই আমরা সেই পরিবারের বাড়িতে যাব। এবার অপরদিকে আমরা চিটিকে দেখতে পাই, যে কিনা ইউনবাওয়ের চিকিৎসা করছিল, এবং চিটি বলে যে ইউনবাওয়ের দেহে যে পয়জনটা রয়েছে সেটার কোনো অ্যান্টিডোট সে এখনো জানে না, কিন্তু সাময়িকভাবে ওষুধ খাইয়ে সে ইউনবাওকে ঠিক রাখতে পারবে, এবং সে তো ইউনবাওকে ওষুধ খাইয়ে দেয়। এবং রায়ান তখনই চিটিকে বলে যে চিটি, আমি তোমাকে কত করে বল, এবার তুমি আমার সাথে আমাদের বাড়িতে ফিরে চলো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, এই ডেমন ক্ল্যানে থাকা তোমার জন্য বিপজ্জনক। কিন্তু চিটি তো বলে যে না, আমি একবার যখন বলেছি ওই বাড়িতে আমি যাব না, আমি কখনোই যাব না। যাই হোক, এবার রায়ান তো ইউনবাওকে নিয়ে সেই পরিবারে ফিরে আসে, এবং সবাই ইউনবাওকে দেখে প্রচন্ড খুশি হয়, কারণ এত বছর ধরে তারা তো একটা বংশধরের জন্যই অপেক্ষা করেছিল। এবং ইউনবাও ঘুম থেকে উঠে দেখে যে চারিদিকে অনেকগুলি হাসি মুখ তার জন্য অপেক্ষা করছে। এবার ইউনবাও তো ছোটবেলা থেকে পরিবার কি সেটা জানতোই না, এবং সবাই তাকে ঘিরে ধরে খুবই আদর করতে থাকে। এবং সেখানে আমরা ইউনবাওয়ের গ্র্যান্ড আন্টি লিনকেও দেখতে পাই। এবার লিন তো মনে মনে ভাবে যে বাচ্চা মেয়ে, তুমি খুব ভুল সময় এখানে এসেছো, তুমি এসে গেলে আমার জ্যাকের কি হবে। আসলে লিনের পাশে আমরা একটি বাচ্চা ছেলেকেও দেখতে পেয়েছিলাম। লিন চেয়েছিল যে এই বাচ্চা ছেলেটি অর্থাৎ জ্যাককে সে পরিবারের পরবর্তী মাথা বানাবে, কিন্তু ইউনবাও এসে যাওয়াতে তার প্ল্যানে তো গন্ডগোল হয়ে যায়। এবং লিন শয়তানি করে বলে যে তোমরা সবাই একটা বাচ্চা মেয়েকে ঘিরে রেখেছো, ও এত কটা নতুন মুখ দেখলে তো ভয় পেয়ে যাবে, আমি এক্ষুনি ওকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আসছি, চলো ইউনবাও তুমি আমার সাথে চলো। কিন্তু শয়তান লিন জানতো না যে ইউনবাওয়ের কত রকমের ক্ষমতা রয়েছে। এবার লিন তো তখনই ইউনবাওকে বলে যে ইউনবাও, তোমার বাবা কোথায় আছে, তোমার বাবার সাথে তোমার কোনোদিন দেখা হয়েছে। এবং ইউনবাও তো বলে ওঠে যে না, আমি কোনোদিনই আমার বাবাকে দেখিনি। লিন মনে মনে ভাবে যে আমার মা তো খুবই অহংকারী ছিল, তা এখন একটা এলেবেলে লোকের সাথে সন্তান জন্ম দিয়ে সে যে কোথায় গেল তার ঠিক নেই। কিন্তু ইউনবাও লিনের এই মনের কথা শুনতে পেয়ে যায়, কারণ ইউনবাও মানুষের মনের কথা বুঝতে পারতো। এবার ইউনবাও তো ভাবে যে এই আন্টিটা আমার সাথে এত ভালো বিহেভ করছে, কিন্তু মনে মনে আমার মাকে বকা দিল কেন। এবার তখনই লিন পিছন থেকে এসে ইউনবাওয়ের স্নানের জলে একটা পয়জন মিশিয়ে দেয়। সে মনে মনে ভাবে যে আজকের এই বাচ্চাটাকে আমি এখানেই খতম করে ফেলবো, কিন্তু ইউনবাও তো সেই কথাটাও বুঝে গেছিল। এবার লিন যখনই ইউনবাওকে বাথটবে স্নান করাতে যাচ্ছিল, সে তো চেঁচিয়ে ওঠে যে না, আমি কিছুতেই ওই বাথটবে স্নান করব না। এবং তার কান্নাকাটি শুনে রায়ান সেখানে চলে আসে। রায়ান বলে যে কি হয়েছে ইউনবাও, তুমি কান্না করছো কেন। এবং ইউনবাও তো বলে যে আমি স্নান করব না। এবং আঙ্কেল রায়ান তখনই সেখান থেকে নিয়ে তাকে চলে যায়। এবার তখনই সেখানে জ্যাক আসে, অর্থাৎ লিনের ভাইপো আসে। এবার জ্যাক তো তখনই বলে যে আন্টি, আমি শুনছি যে কিছুদিনের মধ্যেই সেই পরিবার একটা পরীক্ষার আয়োজন করা হবে, আগামী প্রজন্মের যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার আছে কিনা সেটা চেক করার জন্য। আমার মনে হয় ইউনবাওয়ের কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকবে না, কারণ ওর বাবা তো একজন সাধারণ মানুষ। তাই আমরা যদি পরিবারের সকলের সামনে দেখাতে পারি যে ইউনবাও কোনো ম্যাজিক জানে না, তাহলে আমরা ইউনবাওকে এই বাড়ি থেকে বার করে দিতে পারবো। এবং সেখানে আমরা জ্যাকের অপর বোন জোকেও দেখতে পাই। জো বলে ওঠে যে হ্যাঁ, এমনিতেও ইউনবাও এত অসুস্থ, ওর নিঃসন্দেহে কোনো ক্ষমতা থাকবে না। মানে যেমন লিন দুষ্টু ছিল, তেমন তার ওই দুই ভীষণই দুষ্টু ছিল। এবং লিনের তো এই আইডিয়াটা বেশ পছন্দ হয়। এবার অপরদিকে আমরা ইউনবাওকে দেখতে পাই। সেই পরিবারে সকলেই ভাবছিল যে এত বছর পর তাদের পরিবারে একজন বংশধর এসেছে, সুতরাং নিশ্চয়ই তার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে, সে খুবই শক্তিশালী হবে। এবং লিন তো তখনই বলে যে আচ্ছা, আমার এই দুই ভাইপো ভাইজিকে পরীক্ষা করালে কেমন হয়, দেখা যাক যে ওদের মধ্যে কোনো পাওয়ার আছে কিনা। আর তার সাথে সাথে আমরা ইউনবাওকেও পরীক্ষা করে দেখব। এবার কিছু লোক তো তখন প্রতিবাদ করে যে কিন্তু ইউনবাও তো এখন অসুস্থ, আর ওসবে এসেছে, এখনই পরীক্ষা করে দেখার কি আছে। কিন্তু লিন বলে যে না, পরীক্ষা করে আমাদের দেখতেই হবে, না হলে আমরা বুঝবো কি করে যে সে সেই পরিবারের যোগ্য কিনা। এবার সেখানে আমরা একটা ম্যাজিক্যাল পাথর দেখতে পাই। প্রথমেই জ্যাক গিয়ে সেই পাথরটা টাচ করে, এবং সেই পাথরটা জ্বলে ওঠে, এবং তারপরই ইউনবাও সেই পাথরটা টাচ করতে যায়।
কিন্তু ইউনবাও কাছে যাওয়ার পরেও পাথরটা জ্বলছিল না। এবার সবাই তো বুঝে পায় না যে তাহলে কি ইউনবাওয়ের কোনো ক্ষমতা নেই? ইউনবাওকে সত্যিই তাহলে তাদের পরিবারের অংশ হতে পারবে না? তারা যে এত আশা করেছিল ইউনবাও এই পরিবারের বংশধর হবে, তাহলে এবার কি ইউনবাওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে নাকি? এবার ইউনবাও তো তখনই বলে ওঠে যে তোমরা এরম করছো কেন? আমি তো এখনো পাথরটা টাচ করেই দেখিনি। আমি তো আসলে সামনে গিয়ে নাক চুলকাচ্ছিলাম। এবং তারপর ইউনবাও পাথরটা টাচ করে এবং সঙ্গে সঙ্গে সেই পাথর থেকে নানা রকমের ম্যাজিক্যাল আলো বেরোতে থাকে। মানে পুরো রেইনবো কালারের ম্যাজিক্যাল আলো বেরোতে থাকে, যার থেকে বোঝা যায় যে ইউনবাও বিশেষ ক্ষমতার অধিকারী এবং সে জ্যাকের থেকেও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। সেই পরিবারে এরকম জিনিয়াস খুব কমই জন্ম নিয়েছে এবং সেই পরিবারের বাকি লোকজনেরা ভীষণই খুশি হয় যে ইয়েস, আমরা আমাদের সঠিক বংশধর পেয়ে গেছি। কিন্তু লিন এবং তার ভাইপো ভাইজি তাতে একদমই খুশি হয় না। লিন মনে মনে বলে যে এই বাচ্চাটাকে এবার মেরেই ফেলতে হবে। কিন্তু ইউনবাও তো লিনের মনের কথা বুঝে গেছিল এবং ইউনবাও বলে যে আঙ্কেল রায়ান, এই মহিলাটা বলছে যে আমাকে মেরে ফেলবে। এবং তখনই সেখানে চলে আসে ডিমন কিং ইভান। এবার ইভানকে দেখে সেই পরিবারের সকলেই তলোয়ার বার করে, কিন্তু ইভান তো তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে ইউনবাওকে নিয়ে গায়েব হয়ে যায়। এবার ইউনবাও তো চেঁচামেচি করছিল যে শয়তান আঙ্কেল, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু ইভান বলে যে একদম চেঁচামেচি করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে এখনই খতম করে দেব। চুপচাপ আমার প্রশ্নের উত্তর দাও, তোমার কাছে আমার ওই জিনিসটা গেল কি করে? এবং ইউনবাও তখনই বলে ওঠে যে তোমার জিনিস আমার কাছে? তুমি কি এই নীল চোখের কথা বলছো? মানে ইভানের কাছে যেমন নীল চোখ ছিল, ইউনবাওয়ের কাছেও তো একদম একই রকম ছিল। এবং ইভান বলে ওঠে যে তোমারও আমার মতোই চোখ। তোমার মায়ের নাম কি? এবং ইউনবাও তখনই বলে যে আমার মায়ের নাম এলা। এবার এই কথা বলে ইউনবাও ভাবে যে মা, এই লোকটাকে আমার মায়ের আসল নাম বলা কি ঠিক হলো? লোকটা যদি আমার মাকে মেরে ফেলে? কিন্তু ইভান তো বুঝতে পারে যে আচ্ছা, তার মানে ইউনবাওই হচ্ছে আমার সন্তান। এবার আমরা ফ্ল্যাশব্যাকে কিছু অতীতের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এলার সাথে ইভানের সম্পর্ক কিভাবে হয়েছিল। আসলে যখন তাদের সম্পর্ক হয়েছিল, এলা জানতো না যে ইভান একজন ডিমার এবং না জেনেই এলা সেই সম্পর্কটা করেছিল। কিন্তু যখন সে জানতে পারে যে ইভান একজন ডিমন কিং, এলা তখন প্রচন্ড রেগে যায়। এলা বলে যে তুমি আমাকে মিথ্যা বলে আমার সাথে এই সম্পর্ক করেছো, আমি তোমার সাথে কখনোই থাকতে পারবো না। কারণ অরিজিনালি এলা কিন্তু ডিমন কিংকে হত্যা করার মিশন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু সে ডিমন কিং এর প্রেমেই পড়ে যায়। এবার এলা তো তখনই তার তরোয়াল দিয়ে ইভানকে আঘাত করে এবং প্রেগনেন্ট অবস্থায় সেখান থেকে পালায়। তাই ইভান কখনোই জানতো না যে তার একটা বাচ্চাও রয়েছে। এবার সে তো তখনই ইউনবাওকে জিজ্ঞাসা করে যে তোমার বাবাকে বলো তো। এবং ইউনবাও বলে যে আমার কোনো বাবা নেই, আমার বাবা মারা গেছে। এবং ইভান তখনই বলে যে ইউনবাও, আমি তোমার বাবা। এবার ইউনবাও তো তখনই বলে ওঠে যে না, তুমি একটা শয়তান, তুমি আমাকে কিডন্যাপ করে এনেছো, আমি কখনোই তোমাকে বাবা বলে মানবো না। এবার ইভান তো রেগে যায় যে কি, আমি তোমার আসল বাপ আর তুমি আমাকে বাবা মানবে না? আসলে ইভান একজন ডিমন কিং ছিল এবং কিভাবে বাচ্চা মানুষ করতে হবে বা বাচ্চাদের হ্যান্ডেল করতে হবে সে একদমই জানতো না। এবার তখনই সেখানে অপর একজন ডিমনেস সোফিয়া আসে। এবার সোফিয়া তো বলে ওঠে যে ইভান, এটা কি তোমারই সন্তান? আসলে সোফিয়া মনে মনে ইভানকেই খুবই পছন্দ করত। সোফিয়া বলে যে আমি তাহলে ইনবাওকে নিয়ে একটু ঘুরিয়ে আনি, এসব কি জামা কাপড়ও পরেছে, আমি ওর জন্য কিছু ভালো ভালো জামা কিনে দেব। এবং সে ইউনবাওকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এবারে সোফিয়া তো ইউনবাওকে খুব সুন্দর জামা কিনে দেয় এবং তাকে ক্যান্ডিও কিনে দেয়। এবং সে ইউনবাওকে জিজ্ঞাসা করে যে ইউনবাও, ইভান কি সত্যিই তোমার বাবা? ইউনবাও তো বলে ওঠে যে না না, আমি তো আমার মায়ের মেয়ে, ওটা আমার বাবা না। এবং সোফিয়া মনে মনে বেশ খুশি হয় যে ভালোই হয়েছে যে এই বাচ্চাটা ইভানকে নিজের বাবা বলে মানে না, তাহলে আমার রাস্তার পথে আর কোনো কাঁটা থাকবে না। এবার তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই কিছু ডিমন প্রহরী একটি লোককে সেখান থেকে বেঁধে নিয়ে যাচ্ছিল এবং সেই লোকটি ছিল সেই পরিবারেরই একজন লোক। সেই লোকটি ইউনবাওকে দেখে বলে যে ইউনবাও, তুমি আমাকে চিনতে পারছো? তুমি ওদের প্লিজ বলো যাতে আমাকে ছেড়ে দেওয়া হয়। এবার ইউনবাও তো সোফিয়াকে বলে যে আন্টি, ওই আঙ্কেলকে ছেড়ে দিতে বলো। এবং প্রহরীরা ইউনবাওকে ছেড়ে দেয়, কিন্তু তখনই সেই লোকটি ইউনবাওকে তুলে নেয় এবং তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। এবার সোফিয়া চাইলে ইউনবাওকে বাঁচাতে পারত,
কিন্তু সোফিয়া মনে মনে ভাবে যে এই বাচ্চাটা না থাকলেই ভালো, তাহলে আমার আর ইভানের মাঝখানে কেউ আসতে পারবে না। তাই সোফিয়া ইউনবাওকে বাঁচানোর জন্য কিছুই করে না, কারণ তার শখ ছিল যে সে ডিমান্ডের কুইন হবে ইভানকে বিয়ে করে। এবার আমরা দেখতে পাই যে সেই আঙ্কেল ইউনবাওকে এক জায়গায় ধরে আনে এবং সে আসলে জ্যাক এবং লিনদের হয়ে কাজ করত। এবার জ্যাক তো তখনই ঠাস করে ইয়ংবাওকে এক চড় মারে এবং বলে যে তুমি আমার মায়ের সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছো, এবার তোমাকে তার জন্য মার খেতে হবে। এবার ইয়ংবাও তো বলে যে তোমাদের মা, কিন্তু আমি তো তোমাদের মাকে চিনিই না। এবং তখনই জো বলে ওঠে যে না, চেনো না। সে ইয়ংবাওকে এক লাথি মারে এবং বলে যে আমাদের মা হচ্ছে লিন, মানে এই দুই বাচ্চা আসলে লিনের ভাইপো ভাইজি ছিল না, তারা ছিল লিনেরই সন্তান। এবং এই দুই বাচ্চা লিন এবং ইয়াংজিয়ান বলে অপর এক ব্যক্তির সন্তান ছিল। লিন ইচ্ছা করেই সেই পরিবারে ঢুকেছিল যাতে সে সেই পরিবারের গোপন সব টেকনিকগুলি শিখে নিতে পারে। এবার জ্যাক তো তখনই বলে ওঠে যে এই শয়তানটাকে মেরে না ফেলে আমরা একটা কাজ করতে পারি। আমাদের মাকে সেই পরিবার বন্দি করে রেখেছে, মানে সেই পরিবার লিনকে বন্দি করে রেখেছিল যেহেতু ইউনবাও লিনের আসল কথা ফাঁস করে দিয়েছিল, ইউনবাওকে লিন মারতে চায় তাই জন্য। এবার জ্যাক তো প্ল্যান করে যে তারা ইউনবাওয়ের বদলে লিনকে ছাড়াবে এবং তখনই জো বলে ওঠে যে তা তো আমরা করবো, কিন্তু তার আগে আমরা এই ছোট্ট শয়তানটার হাত পা কেটে দিই যাতে ও কোনো রকমের জাদু না করতে পারে। এবং তারা তো তখনই ইউনবাওয়ের হাত ক্ষতবিক্ষত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ইভান চলে আসে এবং ইভান তো ওই দুই বদমাইশকে সেখানেই অজ্ঞান করে দেয়। এবং ইউনবাও তখনই বলে ওঠে যে বাবা তুমি এসে গেছো, আমাকে কোলে নাও। এবং ইভান তখনই ইউনবাওকে কোলে নিয়ে বাড়িতে চলে আসে। ইভান বুঝতে পারে যে ইউনবাও তাকে আলটিমেটলি বাবা হিসাবে মেনে নিয়েছে। এবার ইউনবাও তো তখনই অজ্ঞান হয়ে গেছিল এবং চিঠি এসে ইউনবাওয়ের চেক আপ করে। চিঠি বলে যে ডেমন কিং এর শরীরে যে পয়জনটা রয়েছে ঠিক একই পয়জন ইউনবাওয়ের দেহেতেই রয়েছে, কিন্তু এই পয়জনের কোনো অ্যান্টিডোট তো তার কাছে নেই, তাহলে ইউনবাওকে কি করে ছাড়ানো যাবে। এবার আমরা আবারও ফ্ল্যাশব্যাকে অতীতের একটা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে একদিন ইভান জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তখনই তার উপর এই পয়জনের প্রভাব শুরু হয় এবং এলা তখনই প্রথমবার ইভানকে দেখেছিল এবং ইভানকে সাহায্য করেছিল। তখন থেকেই এলা আর ইভানের প্রেমের শুরু হয়েছিল। এবার চিটি তো তখনই ইউনবাওকে একটা ওষুধ খাইয়ে দেয় যার জন্য সাময়িকভাবে সে সুস্থ হয়ে ওঠে। এবার ইভান তো তখনই ইউনবাওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ইউনবাও, মা কখনো আমার ব্যাপারে তোমাকে বলেনি? এবং ইউনবাও বলে যে বাবা, মায়ের মনে হয় তোমার কথা মনেই ছিল না, আসলে মায়ের তো মেমোরি লস হয়ে গেছিল, তাই জন্য মনে হয় মা ভুলে গেছিল যে বাবা কে। এবং ইভান বুঝতে পারে যে তার মানে এলার মেমোরি লস হয়েছিল। এবার ইভান তো তখনই জিজ্ঞাসা করে যে কিন্তু ইউনবাও, তোমার মা কোথায়, আর তোমার মা তোমাকে এইভাবে একা ছেড়েই বা কেন দিল, তোমার তো বিপদ হবে। এবং ইউনবাও বলে যে বাবা, মা তো আমার জন্য ওষুধ আনতে গেছিল, কিন্তু তারপরই মা গায়েব হয়ে যায়, অনেক মাস হয়ে গেল মা তো আর ফিরছিলই না। আমি যে বাড়িতে থাকতাম ওরা বলতো যে মা নাকি মারাই গেছে। এবার ইভান তো এই কথা শুনে বলে ওঠে যে এটা কখনো হতেই পারে না, আমার পারমিশন ছাড়া এলা মারা গেল কি করে, আমি ওকে ঠিকই ফিরিয়ে আনবো। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং ইভান তখনই হুগোকে বলে যে হুগো, ইউনবাওকে সুস্থ করার জন্য ওর সারা দেহের রক্ত বদলাতে হবে, ওর এই বিষাক্ত রক্ত আমি আমার দেহে ধারণ করব, তাছাড়া ওকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এবার হুগো তো বলে যে এটা খুবই বিপজ্জন, কিন্তু ইভান তখনই বলে যে এক্ষুনি চিটিকে ডেকে পাঠাও, এটা ছাড়া ইউনবাওকে বাঁচানো যাবে না, এই পয়জনের কোনো অ্যান্টিডোট পৃথিবীতে আছে বলে আমার তো জানা নেই। এবার চিটি তো তখনই সেখানে আসে এবং আমরা দেখতে পাই যে ইউনবাওয়ের সাথে ইভানের রক্ত বদলের প্রক্রিয়া শুরু হয় যাতে কিনা ইউনবাওয়ের দেহে একদম ফ্রেশ রক্ত থাকে, যাতে পয়জন না থাকে। অপরদিকে ইভান তো এই বিষাক্ত রক্ত নিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে, তাই সে সেক্লুশনে চলে যায় যাতে সে নিজেকে রিকভার করতে পারে। এই প্রক্রিয়ার পর ইউনবাও তো রেস্ট নিচ্ছিল এবং তখনই জিহু তার সাথে দেখা করতে আসে, কিন্তু তখনই সেখানে হাজির হয় সোফিয়া। সোফিয়া বলে যে আমি আসলে ইউনবাওকে দেখতে এলাম, কিন্তু জিহু তো ইউনবাওকে গার্ড করে দাঁড়িয়ে বলে যে একদম না, আমি তোমাকে ইউনবাওয়ের ধারে কাছেও যেতে দেব না, তুমি আগেরবার ওর ক্ষতি করেছো। কিন্তু সোফিয়া তো জিহুকে ঠেলে সরিয়ে দেয় এবং সে ইউনবাওকে গিয়ে বলে যে ইউনবাও, তুমি কেমন আছো, আন্টি তোমার সাথে দেখা করতে এসেছে।
এবং ইউনবাওয়ের তখনই মনে পড়ে যায় যে এই আন্টি তার সাথে কি করেছিল। এবার ইউনবাও তো তখনই জিহুকে বলে যে, "জিহু আমাকে বাঁচাও। এই শয়তান আন্টির কাছে আমি থাকবো না।" এবং জিহু তখনই তার বাঘের মতো হুংকার দিয়ে তার বাবাকে ডাকে। এবার তার বাবা বাঘ তো ততক্ষণে সেখানে চলে আসে এবং সে এসে সোফিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার ইউনবাও তো তখনই কান্না শুরু করে দেয় যে, "আমার বাবা কোথায়? আমি আমার বাবার কাছে যাব।" হুগো তাকে বোঝানোর চেষ্টা করে যে, "তোমার বাবা এখন গুহায় সিক্রেশনে রয়েছে। সে নিজেকে রিকভার করছে। এখন তুমি সেখানে যেতে পারবে না।" কিন্তু ইউনবাও তো প্রচন্ড জেদ করছিল। তাই হুগো তাকে সেই গুহায় নিয়ে যেতে বাধ্য হয়। এবার ইউনবাও এবং জিহু সেই গুহার সামনে আসে এবং ইউনবাও তো হাতে করে একটা হাতুড়িও এনেছিল যাতে সে গুহার দরজা ভেঙে ঢুকতে পারে। এবার হুগো তো ভাবে যে দুটো বাচ্চা তারা কি আর এই পাথরের গুহা যেটা কিনা হাজার বছরের পুরনো সেটা ভাঙতে পারবে। এবং হুগো বলে যে আরে ওদেরকে ওদের মতো খেলা করতে দাও, ওরা এমনিতেও বা কি করতে পারবে, অন্তত আমার মাথা তো খাবে না। এবং এই বলে হুগো সেখান থেকে চলে যায়। কিন্তু তারা তো ইউনবাহের ক্ষমতার কথা জানতো না। এবার ইউনবাও সেই হাতুড়ি দিয়ে গুহার দরজায় পিটাতে থাকে এবং সেই গুহার ভিতরই বসেছিল ইভান। ইভান ভাবে যে গুহার বাইরে হঠাৎ কি হচ্ছে এবং ইভান তো তখনই দরজার সামনে যায় দেখার জন্য। কিন্তু তখনই সেই দরজা ভেঙে পড়ে সোজা ইভানেরই ওপর। এবার ইভানের যেহেতু ক্ষমতা একদমই চলে গেছিল, মানে ইউনবাওয়ের সাথে ব্লাড এক্সচেঞ্জ করার পর ইভান একদমই ক্ষমতাহীন হয়ে পড়েছিল। তাই জন্য ইভান তো সেই লোহার দরজা নিজের উপর থেকে তুলতে পারছিল না এবং সেই গুহার প্রহরীরা মিলেও সেই দরজা তুলতে পারছিল না। কিন্তু ইউনবাও তখনই একা হাতেই সেই দরজা তুলে নেয় এবং তখনই আমরা সেখানে সোফিয়াকে দেখতে পাই। এবার সোফিয়া তো এই দৃশ্য দেখে ভাবে যে ইভান, তাহলে তোমার মধ্যে আর কোনো ক্ষমতাই নেই। ঠিক আছে, এই খবরটাকেই আমি কাজে লাগাবো। তুমি তো এমনিতেও আমাকে পাত্তা দিতে না, তাহলে এখন আমাকে তোমার বিরুদ্ধে গিয়েই খেলতে হবে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে ইভানকে তো বিছানায় শুয়ে রাখা হয়েছিল রেস্টের জন্য এবং ইভান বলে যে আমার প্রাণ বিপদে নেই, কিন্তু আমার আর কোনো ক্ষমতা নেই। তাই এরপর যদি আমাদের উপর কেউ হামলা করে আমি কিন্তু আর তোমাদের বাঁচাতে পারবো না। এবার চিটি তো তখনই তাকে একটি ওষুধ দেয় যেটা খেলে সাময়িকভাবে সে ঠিক হতে পারবে। এবার ইভান তো তখনই বলে ওঠে যে আমি যে ক্ষমতাহীন হয়ে পড়েছি এটা যেন কেউ জানতে না পারে, জানলেই সবাই আমাদের ওপর আক্রমণ করবে। ততদিনের মধ্যে আমাকে যে করে হোক এই অসুখের অ্যান্টিডোট খুঁজে বার করতেই হবে। ইউনবাও, তুমি কি আমার সাথে যাবে? এবার ইউনবাও তো তখনই বলে যে হ্যাঁ, আমি তোমার সাথে যাব বাবা। এবং ইভান ঠিক করে যে সে ইউনবাওয়ের সাথে মিলে তার জন্য অ্যান্টিডোট খুঁজতে যাবে। কিন্তু ইভানের মনে মনে আর একটাও ইচ্ছা ছিল। ইভান চাইছিল যাতে সে আর ইউনবাও মিলে এলাকেও খুঁজে বার করতে পারে। এবার আমরা সেই দিন রাতের দৃশ্য দেখতে পাই। ইউনবাও তো ইভানের কোলেই ঘুমিয়ে পড়েছিল এবং তখনই সেখানে হুগো আসে। হুগো এসেই বলে যে মহারাজ, লিন্ডিয়ান সেক্টরের কিছু লোক আমাদের ওপর হামলা করেছে। এবার ইভান তো বলে ওঠে যে কিন্তু ওরা তো এটা জানে না যে আমার ক্ষমতা নেই, সুতরাং ওদেরকে আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারবো। তুমি তাড়াতাড়ি ইউনবাওকে এখান থেকে নিয়ে যাও, ওকে চিটির কাছে রেখে এসো। এবার হুগো তো তখনই ইউনবাওকে চিটির কাছে নিয়ে যায় এবং সে চিটিকে বলে যে ইউনবাওয়ের খেয়াল রাখতে এবং সে জিহুকেও চিটির কাছেই রেখে আসে। হুগো বলে যে আমার যদি এই যুদ্ধে কিছু হয়ে যায় তাহলে তুমি আমার ছেলেকে সামলে রেখো। এবার জিহু তো এই কথা শুনেই প্রায় কেঁদে ফেলছিল, কিন্তু হুগো বলে যে একদম কাঁদবে না, ভুলে যাবে না যে তুমি একজন বাঘের বাচ্চা। এবং এই বলে হুগো তো লড়াইয়ের জন্য বেরিয়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই যে ইউনবাও কিছু স্বপ্ন দেখে। ইউনবাও স্বপ্নে দেখে যে তার বাবাকে কিভাবে অভিশাপ দেওয়া হয়েছিল, অর্থাৎ কিভাবে তার বাবার দেহে এই পয়জনটা এসেছিল। তার বাবাকে অর্থাৎ ইভানকে, ইভানের বাবা অর্থাৎ উড ক্ল্যানের লিডার ইয়োশি এই অভিশাপটা দিয়েছিল এবং যে গুহাতে দাঁড়িয়ে এই অভিশাপটা দেয়া হয়েছিল সেই গুহাতেই একটা ফুল ফোটে, যেই ফুলটা হচ্ছে এই পয়জনের একমাত্র ওষুধ। কিন্তু সেটা কেউই জানতো না। কিন্তু ইউনবাও এই জিনিসটা স্বপ্নে দেখতে পায়। এবার ইউনবাও তো তখনই চিট্টিকে বলে যে আঙ্কেল, ওই ফুলটা দিয়েই বাবাকে বাঁচানো যাবে। চিট্টি বলে ওঠে যে কোন ফুল, তুমি কি ফুলের কথা বলছো? এবং ইউনবাও চিট্টিকে বলে দেয় যে কোথায় সেই ফুল পাওয়া যাবে। এবার অপরদিকে আমরা ইভানকে দেখতে পাই।
লিনচেন সেক্টের লোকেরা তার উপর হামলা করেছিল এবং তারা তো এটাও জানতো যে ইভানের এখন কোনো ক্ষমতা নেই, কারণ তাদেরকে সোফিয়া এই কথাটা বলে দিয়েছিল। এবার এই কথা জানার পর ইভান তো সোফিয়ার গলা টিপে ধরে এবং সে বলে যে, ও তাহলে তুমি আমার বিপদ দেখে এখন অন্য দলে যোগ দিয়েছো। কিন্তু ইভানের তো অবভিয়াসলি তখন বেশি ক্ষমতা ছিল না এবং সোফিয়া হাসতে হাসতে বলে ওঠে যে, ওর অবস্থা দেখেছো, এখনই তোমরা ওকে মেরে ফেলতে পারবে। এবং তখনই সেখানে ইউনবাও এবং জিহু চলে আসে। এবার ইউনবাও তো তখনই তার মাথা দিয়ে সোফিয়াকে এক গুঁতো মারে এবং ইউনবাওয়ের সমস্ত ক্ষমতা তার মাথার গুঁতোতেই ছিল এবং সেই গুঁতো খেয়ে সোফিয়া ছিটকে পড়ে যায়। ইউনবাও বলে যে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। এবার পাশ থেকে তো জিহু তখনই বলে ওঠে যে, বাবা ডিমন লর্ড, ইউনবাও স্বপ্নে জানতে পেরেছে যে তোমার অ্যান্টিডোট কোথায় আছে। আঙ্কেল চিটি সেই অ্যান্টিডোটটাই আনতে গেছে, ওটা আনা হলেই তোমার সমস্ত ক্ষমতা তুমি ফিরে পাবে। এবার তারা যখন এই সব কথা বলছে তখনই লিনচিয়ান সেক্টর লিডার ইভানের ওপর হামলা করে এবং ইভান সেই হামলা প্রতিরোধ করে। কিন্তু ইভান আস্তে আস্তে প্রচন্ড দুর্বল হয়ে পড়ছিল। সে বুঝতে পারে যে সে বেশিক্ষণ টিকতে পারবে না। এবার সঙ্গে সঙ্গে অপর সেক্টর সবাই তো তলোয়ার বার করে ইভানের ওপর হামলা করার জন্য। এবার হুগো তো অপর দিকে হামলা করে দেয় এবং অন্যদিকে আমরা চিকটি এবং রায়ানকে দেখতে পাই, যারা সেই গুহায় এসেছিল ওই ম্যাজিক্যাল ফুলটা খোঁজার জন্য এবং তারা সেখানে ওই জ্বলন্ত ফুল দেখতে পায় এবং চিকটি সঙ্গে সঙ্গে সেই ফুল নিয়ে ইভানের কাছে পৌঁছে যায়। এবার ওদিকে হুগো তো একা লড়াই করতে করতে ভীষণই দুর্বল হয়ে পড়েছিল এবং তখনই সেখানে চিকটি আসে এবং সেই ফুলটা ইভানকে দেয় এবং সেই অ্যান্টিডোট ইভানের শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইভান তার হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পায়। এবার ইভান তো এক মুভেই সেই অপর দলের সমস্ত লোককেই উল্টে চিৎপটাং করে দেয় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। যদিও ইভান তার অ্যান্টিডোট পেয়ে গেছিল, কিন্তু এখনো সে তার হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পায়নি। তাই ইভান ইউনবাওয়ের সাথে বেরিয়ে পড়ে এলাকে খোঁজার জন্য। এবার পথের মধ্যে তারা একটি রেস্টুরেন্টে থামে খাওয়া দাওয়া করার জন্য এবং সেই রেস্টুরেন্টে ইভান যে টেবিলে বসেছিল তার পাশে কিছু লোক বসে কথা বলছিল এবং সেখানে আমরা স্যাম নামের একটি ছেলেকে দেখতে পাই। এবার স্যাম তো অন্যদের বলছিল যে, তোমরা জানো এই পাশেই একটা মেডিসিন ভ্যালি রয়েছে যেখানে সব রকম রোগের অ্যান্টিডোট পাওয়া যায়, কিন্তু সেই ভ্যালি খুবই ভয়ঙ্কর জায়গা। প্রায় গত 3 মাসে সেখানে 12-15 জন মারা গেছে। মনে হয় ওখানে কোনো ভয়ঙ্কর বিষ রয়েছে। এবার ইভান এইসব কথা শুনতে শুনতেই খাবার অর্ডার দিয়ে দেয়। এবার সেই খাবারে ড্রামস্টিক এবং অন্যান্য জিনিস অর্ডার দিয়েছিল, কিন্তু ছোট্ট ইউনবাও তো ঠিক করে খাওয়া দাওয়া করতে জানতো না এবং খেতে গিয়ে তার জামায় পড়ে যায়। এবার ইভান তো তখনই চেঁচিয়ে ওঠে যে, তুমি কি ঠিক মতো খেতেও পারো না? একটা জামাই আমরা নিয়ে বেরিয়েছি, এই জামাটা এখন নোংরা হয়ে গেলে কি হবে? এবং স্যাম তাদের কথা শুনে তখনই উঠে আসে। স্যাম বলে যে, তোমাকে দেখেই বুঝতে পারছি তোমার বাচ্চা কাচ্চা মানুষ করার কোনো অভ্যাসই নেই। আমি দেখাচ্ছি যে বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয়। এবার স্যামের কাছে একটা ম্যাজিক্যাল আংটি ছিল, যে আংটির সাহায্যে সে মডার্ন যুগের অনেক জিনিস নিজের ওখানে নিয়ে যেতে পারতো। এবার স্যাম তো সেই ম্যাজিক্যাল আংটির সাহায্যে বাচ্চাদের একটি বিব সেখানে নিয়ে যায় এবং সেটা ইউনবাওকে পরিয়ে দেয়, যাতে খাওয়ার সময় কোনো রকম খাবার তার জামাতে না পড়ে। এবং সে তো ইউনবাওয়ের জন্য একটি ফিডিং বোতলও দেয়, যেটা ইউনবাও দুধও খেতে পারে। কিন্তু তখনই স্যাম বলে যে, দেখো কোনো জিনিসই কিন্তু ফ্রিতে আসে না, এই যে তোমাকে আমি সাহায্য করলাম তার কিন্তু একটা মূল্যও আছে। এবং ইভান তখনই বলে যে, মূল্য আমি তোমাকে দেব, কিন্তু তুমি এক্ষুনি যে মেডিসিন ভ্যালির কথা বলছিলে সেখানে আমাকে নিয়ে যেতে হবে। স্যাম তাতে রাজি হয়ে যায়, যার বদলে ইভান তাকে বেশ মোটা পরিমাণের একটা টাকা দেয়। এবার স্যাম ইভান এবং ইউনবাওকে সেই মেডিসিন ভ্যালির গেট অব্দি নিয়ে যায় এবং সে বলে যে, আমি এত দূর অব্দি তোমাদের রাস্তা দেখিয়ে দিতে পারবো, ভেতরে আমি যাব না। এবার ইভান তো তখনই বলে যে, দাঁড়াও, আমার বাচ্চা বয়সে খুবই ছোট, তাই তুমি ওকে নিয়ে বাইরেই অপেক্ষা করো, আমি ওকে নিয়ে ভেতরে যাব না। এবং ইভান ইউনবাওকে একটা ব্রেসলেট পরিয়ে দেয়, যেটা কিনা একটা ম্যাজিক্যাল ব্রেসলেট ছিল, যেটা সাহায্যে ইউনবাও ইভানের ক্ষমতা ব্যবহার করতে পারবে। এবং এই ব্রেসলেট পরিয়ে দিয়ে ইভান মেডিসিন ভ্যালির ভেতরে ঢুকে যায়। এবার ইউনবাও তো সেই ভ্যালির বাইরে দাঁড়িয়েছিল এবং তখনই সে দেখতে পায় যে একজন মহিলা সেখানে কিছু গার্ড নিয়ে ঢুকছে এবং এই মহিলার নাম ছিল অ্যারাবেলা।
এবার ইউনবাও যেহেতু মানুষের মনে কি রয়েছে সেটা বুঝতে পারতো, তাই অ্যারাবেলা শয়তানি আসলে কি করছে সেটাও ইউনবাও বুঝতে পারে। ইউনবাও দেখতে পায় যে অ্যারাবেলা আসলে এখানে বেশ কিছু লোককে ধরে রেখেছে এবং সে তাদের বরফের ঘরে রেখে সংরক্ষণ করছে তাদের থেকে ওষুধ বানানোর জন্য। এবং ইউনবাও বুঝতে পারে যে তার মাও এই লোকেদের মধ্যেই একজন। এবার ইউনবাও তো স্যামকে বলতে থাকে যে আঙ্কেল, আমাকে এক্ষুনি ভেতরে যেতে হবে, আমাকে মাকে বাঁচিয়ে আনতে হবে। এবং স্যাম তখনই বলে যে কিন্তু আমরা ভিতরে গেলে আমাদেরকেই না ধরে নেয়। ঠিক আছে, আমি এক্ষুনি এমন একটা জিনিস বার করছি যেটা আমাদের কাজে লাগবে। এবং স্যাম তো তখনই একটা ম্যাজিক্যাল সানগ্লাস বার করে, যেটা পরে নিলে তারা অদৃশ্য হয়ে যেত। এবার স্যাম নিজেও একটা সানগ্লাস পরে নেয় এবং ইউনবাওকেও একটা সানগ্লাস দেয়। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমরা যদি একদিনের জন্য ইনভিজিবল বা অদৃশ্য হয়ে যেতে পারতে, তাহলে তোমরা অদৃশ্য হয়ে প্রথমেই কোথায় যেতে আর কি কি কাজ করতে? কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এবার গল্পে ফিরে আসি। এবার আমরা দেখতে পাই যে ইউনবাও এবং স্যাম চুপি চুপি ওই শয়তান অ্যারাবেলাকে ফলো করে এবং তারা অ্যারাবেলাকে ফলো করে অ্যারাবেলার যে গোপন কক্ষটি ছিল সেখানে ঢুকে পড়ে। যেহেতু তারা অদৃশ্য ছিল, অ্যারাবেলা তো তাদের দেখতে পায় না এবং সেখানে তারা দেখে যে অ্যারাবেলা প্রায় ১০-১৫ জনকে বন্দি করে রেখেছে। অ্যারাবেলা বলে যে এই লোকগুলো ছাড়া আর কি লোক নেই? এদের মধ্যে কেউই তেমন ক্ষমতাশালী নয়। এদের দিয়ে মেডিসিন বানানো তো যাবে, কিন্তু বানাতে অনেকটা সময় লাগবে। এবং অ্যারাবেলার একজন গার্ড তখনই বলে যে ম্যাডাম, একটা মহিলা রয়েছে, তাকে আমরা ভেতরের ঘরে বন্দি করে রেখেছি। মনে হয় সে একজন ক্ষমতাশালী মহিলা, আপনি একবার সেখানে গিয়ে দেখতে পারেন। এবার অ্যারাবেলা তো সেখানে গিয়ে দেখে যে সেটা আসলে এলা এবং অ্যারাবেলা এলাকে চিনতো। এবার ইউনবাও তো তখনই তার মাকে দেখে চেঁচিয়ে ওঠে যে মা, তুমি তাহলে ঠিক আছো? আসলে যেহেতু তার মাকে বরফে প্রিজার্ভ করে রাখা হয়েছিল, তাই জন্য এলা তখনও জীবিত ছিল এবং একদম ঠিক ছিল। এবার অ্যারাবেলা তখনই বলে ওঠে যে এলা তুমি, তাহলে শেষ অবধি আমার প্রতিশোধ নেওয়ার দিন এসে গেল। সব দিক থেকে তুমি আমার থেকে বেশি ভালো ছিলে, এমনকি তুমি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরও মাস্টার তোমাকে ফেরত নিতে রাজি ছিল। আগে আমি তোমার এই সুন্দর মুখটা নষ্ট করব। এই বলে অ্যারাবেলা তার ম্যাজিকের সাহায্যে এলার মুখ নষ্ট করে দিতে চাচ্ছিল, কিন্তু ইউনবাও তখনই গিয়ে অ্যারাবেলার হাত চেপে ধরে। এবার অ্যারাবেলা তো বুঝতে পারে না যে কোন অদৃশ্য শক্তি তার হাত চেপে ধরেছে এবং সে ঝটকা মেরে হাত সরিয়ে দেয়। তাতে ইউনবাও পড়ে যায় এবং ইউনবাওয়ের চোখের চশমা খুলে যায় এবং অ্যারাবেলা সঙ্গে সঙ্গে ইউনবাওকে দেখতে পায়। অ্যারাবেলা বলে ওঠে যে এইটা আবার কোথা থেকে এলো? এবং ইউনবাও বলে যে তুমি আমার মাকে কিছু করবে না, তাহলে কিন্তু আমার বাবা তোমাকে ছাড়বে না। অ্যারাবেলা বলে ওঠে যে ও, তাহলে তুমি এলার মেয়ে? তোমার মা তো কোনো এক জঙ্গলি লোকের সাথে তোমার জন্ম দিয়েছিল, আজকে তোমার মায়ের সাথে তোমাকেও খতম করব। এবার স্যাম তো তখনই একটা বোমা মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যারাবেলার লোকজনেরা তাদেরকে ধরে ফেলে। এবার তারা ইউনবাওকে ধরতে গেলেই ইউনবাও নিজেকে প্রোটেক্ট করার জন্য হাতটা এইভাবে তুলে ধরে এবং যেহেতু ইউনবাওয়ের হাতে তার বাবার ব্রেসলেটটা ছিল, তাই সেটার শক্তি তাকে সাহায্য করে। কিন্তু অ্যারাবেলা তখনই একটা ম্যাজিক্যাল থলি বার করে। অ্যারাবেলা বলে যে ও, তোমার কাছে আবার প্রোটেকশনের জন্য ব্রেসলেটও রয়েছে, এক্ষুনি সেটা আমি নিয়ে নেব। এবং অ্যারাবেলার ম্যাজিক্যাল থলি ইউনবাওয়ের ম্যাজিক্যাল ব্রেসলেটটা ভ্যাকিউম ক্লিনারের মতো পুরো শুষে নেয়। এবার ইউনবাও তো বুঝতে পারে না সে কি করবে এবং অ্যারাবেলা তখনই তলোয়ার দিয়ে ইউনবাওয়ের ওপর হামলা করে, কিন্তু তখনই এলা উঠে পড়ে এবং এলা সেই তলোয়ার সরিয়ে দিয়ে বলে যে তোমার এত সাহস হয় কি করে, আমার মেয়ের গায়ে তুমি হাত তুলবে? এবং এলাকে দেখে স্যাম বুঝতে পারে যে ও, তার মা এরকম খতরনাক, তার মেয়ে তো সাহসী হবেই। এবার ইউনবাও তো তার মাকে দেখে কেঁদে ফেলে, মা তুমি ঠিক আছো? এবং এলাও ইউনবাওকে জড়িয়ে ধরে যে ইউনবাও, আমাকে ক্ষমা করে দাও, আমি এতদিন তোমাকে একলা ফেলে রেখেছিলাম। এবং এলা তখনই তার তরোয়ালটা ম্যাজিক্যালি সেখানে নিয়ে আসে এবং এলার সাথে অ্যারাবেলার যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু এলার ক্ষমতার কাছে অ্যারাবেলা তো কিছুই ছিল না, তাই এলা খুব সহজেই তাকে হারিয়ে দেয়। এবার তারা তো সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল এবং তখনই এলা বলে যে ইউনবাও, আমি এখানে তোমার ওষুধ খুঁজতেই এসেছিলাম, সেই ওষুধ আমি খুঁজে নিয়েই যাব। কিন্তু ইউনবাও তখনই বলে যে মা, তার কোনো দরকার নেই, বাবা আমাকে পুরোপুরি সারিয়ে দিয়েছে। এবার এলা তো বলে ওঠে যে বাবা, তোমার আসল বাবা? এবং ইউনবাও বলে যে হ্যাঁ মা, আমি বাবাকে খুঁজে পেয়ে গেছি। কিন্তু আসলে তো এলার মেমোরি লস হয়ে গেছিল, তাই জন্য এলার কিছুই মনে ছিল না। স্যাম তখনই বলে যে ইউনবাওয়ের বাবাও তার সাথে এখানেই এসেছিল, কিন্তু ওই মেডিসিন ভ্যালিতে এসেই তারা আলাদা হয়ে গেছে।
এবার এলা তো বলে যে ঠিক আছে তাহলে চলো আমরা তাকে খুঁজে বার করি। কিন্তু তখনই সেখানে একটি রেড ড্রাগন লিয়াম হাজির হয়। এবার লিয়াম তো বলে ওঠে যে এলা, তোমাকে আমি কবে থেকে খুঁজছি, তুমি ঠিক আছো তো? বাও তখনই রেড ড্রাগনকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে আঙ্কেল, তুমি আমার মায়ের কাছে আসবে না, আমার মা কেবলমাত্র আমার বাবারই। কিন্তু এলা তো তখনই বলে যে ইয়ংবাও, এই আঙ্কেলটা তোমার মায়ের খুব ভালো বোন, আমি যখন কেভে পড়ে গেছিলাম এই আঙ্কেলটাই বাঁচতে সাহায্য করেছিল। কিন্তু ইউনবাও তো মানুষের মনের কথা বুঝতে পারতো, তাই ইউনবাও বুঝতে পারে যে এই শয়তান রেড ড্রাগনের মনের অভিসন্ধি খুব একটা ভালো না। এবং ইউনবাও তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা ইভানকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখতে পাই যে ইভানকে আসলে লিয়ামই বন্দি করে রেখেছিল। লিয়াম বলে যে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে এই শয়তান ছোট্ট বাচ্চাটা ওই ইভানেরই সন্তান। ওর গা থেকে আমি ডেভিলের গন্ধ পাচ্ছি, কিন্তু ওর বাবাকে তো আমি বন্দি করেই ফেলেছি। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এই রেড ড্রাগন কিভাবে ইভানকে বন্দি করেছিল। আসলে এই রেড ড্রাগনের কাছে ইভানের যে প্রাণ ভোমরা সেটি ছিল। লিয়াম ছিল ইভানেরই সৎ ভাই, এবং ইভানকে যেহেতু তার বাবা অভিশাপ দিয়েছিল, তাই জন্য লিয়ামের কাছে ইভানের প্রাণ ভোম লাইফ এলিক্সার ছিল, এবং সেটার সাহায্যেই লিয়াম ইভানকে দুর্বল করে তাকে বন্দি করে। এবার এলা এবং ইউনবাও বাইরের একটি লোকের থেকে এই খবরটা পায় যে ড্রাগন লিয়ামই ইভানকে বন্দি করেছে, এবং তারা আবারও লিয়ামকে কনফ্রন্ট করে। এবার লিয়াম তো তখনই বলে ওঠে যে এলা, তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলেই আমি ইভানকে ছেড়ে দেব। আর তাছাড়া গত কয়েক মাস ধরে তুমি তো আমার সাথেই রয়েছো, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। আর এইসব কথার মধ্যেই লিয়াম এলাকে অজ্ঞান করে দেয়। তখনই এলার কিছু পুরনো কথা মনে পড়ে। তার ইভানের কথা ছেঁড়া ছেঁড়া ভাবে মনে পড়ে যে সে ইভানের ওপর হামলা করেছিল, কিন্তু ততক্ষণে লিয়াম তাকে অজ্ঞানী করে দিয়েছিল এবং লিয়াম এলার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল। অপরদিকে ইউনবাও তো বুঝতে পারে যে সে এই ড্রাগনের সাথে পারবে না, তাই স্যাম এবং ইউনবাও ঠিক করে যে তারা আগে ইভানকে খুঁজে বার করবে, কারণ একমাত্র লিয়ামকে হয়তো ইভানই হারাতে পারবে। এবং তারা দেখে যে ইভানকে একটি জায়গায় বন্দি করে রাখা হয়েছে, তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কিন্তু এই শিকল খোলা সহজ ব্যাপার ছিল না। এবার স্যাম তো তখনই তার ম্যাজিক্যাল আংটি থেকে একটি যন্ত্র বার করে, এবং সেই যন্ত্র দিয়ে সে পাথর কেটে ইভানকে মুক্ত করে, এবং ইভান তো সঙ্গে সঙ্গে এলা এবং লিয়াম যেখানে ছিল সেখানে গিয়ে পৌঁছায়। ইভান বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে, তুমি আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছো। এবং ইভান এলার জ্ঞান ফিরিয়ে আনে। এবার লিয়াম তো তখনই বলে ওঠে যে ইভান, তোমার সাহস তো কম না, তুমি আবারও আমার সাথে লড়াই করতে এসেছো। এবং সে আবারও ইভানের সেই প্রাণ ভোমরা দিয়ে তাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে। ইভান বলে যে এলা, তুমি বাচ্চাকে নিয়ে এখান থেকে পালাও, আমি ওকে সামলে নিচ্ছি। এবার লিয়াম তো তখনই তার তলোয়ার দিয়ে ইভানের ওপর হামলা করে, এবং লিয়াম বলতে থাকে যে এলা কেবলমাত্র আমার, তোমাকে আমি আজকেই এখানে মেরে ফেলবো। এবং সে তার তলোয়ার ইভানের ওপর চালাতে যায়, কিন্তু তখনই সেখানে তাদের বাবা হাজির হয়, অর্থাৎ লিয়াম এবং ইভানের বাবা। এবং ইয়োশি বলে যে তুমি আমার থেকে ইভানের প্রাণ ভোমরা চুরি করে এখানে এসে এইসব করছো, আমি কখনোই এটা সহ্য করব না। এবং এই বলে সে তো লিয়ামকে সেখানেই শাস্তি দেয়। ইয়োশি ইভানকে বলে যে আমি তোমার প্রাণ ভোমরাটা নিয়ে নিয়েছিলাম যাতে তুমি লোকেদের ওপর কোনো অত্যাচার করতে না পারো, যাতে তোমার একটা দুর্বলতা আমার কাছে আছে, কিন্তু এখন আমি তোমাকে এটা ফিরিয়ে দিচ্ছি। এবং এই বলে ইয়োশি তো ইউনবাওয়ের হাতে সেই প্রাণ ভোমরা ফিরিয়ে দেয়। এবং আমরা দেখতে পাই যে এলার মাথায় তখন আস্তে আস্তে পুরনো কিছু স্মৃতি আবারও ভেসে আসে। এলার মনে পড়ে যায় যে সে যখন ইউনবাওয়ের জন্ম দিয়েছিল তার সাথে তখন ইভান ছিল না, এবং এলা বুঝতে পারে না যে আমার প্রেগনেন্সির অবস্থায় আমার স্বামী কেন আমার সাথে থাকবে না। তার মানে আমি নিশ্চয়ই তাকে ছেড়ে এসেছিলাম, তার মানে সে নিশ্চয়ই এমন কিছু করেছিল যেটা আমার মন ভাঙার মতো ছিল। এবং এই বলে এলা তো আবারও ইভানকে ছেড়ে সেখান থেকে চলে যায়, এবং আমরা দেখতে পাই যে ইউনবাও ইভান এরা তো আবারও বাড়ি ফিরে আসে। এবার ইভান তো তার বউকে ছেড়ে পুরোই ডিপ্রেস মতো হয়ে গেছিল, এবং সেই চিন্তায় এলা, স্যাম এবং পুগো বসেছিল যে কিভাবে তারা এলাকে ফিরিয়ে আনবে। এবং তার কিছুক্ষণ পরই হুবো খবর আনে যে এলা আবারও তার সেই পরিবারে ফিরে গেছে,
এবং এলা আবারও তার কাল্টিভেশন কমপ্লিট করতে চায় এবং সেই দিকেই মনোযোগ দিতে চায়। এবার এই কথা শুনে ইভান তো বলে ওঠে যে কি, আবারও আবারও ও আমাকে ছেড়ে এইভাবে চলে গেল? এটা কখনো হতেই পারে না। আমি এক্ষুনি ওকে খুঁজে বার করব এবং ওকে গিয়ে জিজ্ঞাসা করব যে ও এমনটা কেন করছে। এবার আমরা এলাকে দেখতে পাই যে কিনা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল এবং তার আস্তে আস্তে একটু একটু করে পুরনো স্মৃতিগুলি মনে পড়ছিল। তার মনে পড়ছিল যে তাকে তাদের ক্ল্যান থেকে বার করে দেওয়া হয়েছিল কারণ সে একজন ডিমনের সাথে সম্পর্ক করেছিল এবং তখন ওই অ্যারাবেলায় গিয়ে তার পরিবারের কাছে নালিশ করেছিল। এবার এলা তো যেতে যেতে ভাবে যে আমাকে নিজের নাম থেকে এই অপবাদ সরাতেই হবে, তাই আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। এবং তখনই সেখানে ইভান এসে তার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইভান বলে ওঠে যে তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এবং এলা বলে যে তুমি বুঝতে পারছো না যে আমরা দুজন দুটো আলাদা জগৎ থেকে বিলং করি। আগেরবারও আমি জানতাম না যে তুমি একজন ডেভিল, তাই জন্যই আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু আমি ভুল করেছিলাম, সেই ভুল আমি শুধরে নিতে চাই। এবার ইভান তো তখনই বলে ওঠে যে এখন আমাদের একটা সন্তান আছে, তুমি এখনো বুঝতে পারছো না যে কোনটা ঠিক কোনটা ভুল। এবার এরা তো তখনই একটি ছুরি বার করে ইভানের গলায় ধরে, বলে যে তুমি আবারও আমার পথে বাধা সৃষ্টি করছো। এবার ইভান তো তখনই বলে ওঠে যে ও তুমি আবারও আমাকে মারবে। এবার এই কথা শুনতেই এলা তো দুর্বল হয়ে পড়ে এবং ইভান তখনই তাকে কিস করে এবং এলার আবারও তাদের আগের কিছু কথা মনে পড়ে যায়। এলার মনে পড়ে যায় যে তারা দুজন যখন একসাথে ছিল তখন তারা কত ভালো সময় না কাটিয়েছে। তারা একে অপরকে কথা দিয়েছিল যে সারা জীবন একসাথে থাকবে, কিন্তু অবভিয়াসলি সেটা তো সত্যি হয়নি। এবার তারা যখন সেখানে কিস করছিল পাশ দিয়েই অ্যারাবেলাকে কিছু লোক বন্দি হিসাবে নিয়ে যাচ্ছিল। এবার অ্যারাবেলা তো তখনই বলে ওঠে যে কি এলা, তুমি তো আগের থেকে একদমই বদলাওনি, রাস্তাঘাটে এখন তুমি ডেভিলদের সাথে প্রেম করছো। এবং এই কথা শুনে এরা আবারও ট্রিগার হয়ে যায় এবং সে বলে ওঠে যে ইভান তুমি কখনোই আর আমার রাস্তায় আসার চেষ্টা করবে না, এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু ইভান তো তখনই অ্যারাবেলার গলা টিপে ধরে এবং সে অ্যারাবেলার মাথায় আগুন জ্বালিয়ে দেয় এবং অ্যারাবেলা তো সেই জ্বালায় জ্বলতে জ্বলতে রীতিমতো ব্লাস্ট করে যায়। এবার ইভান বাড়িতে ফিরে আসে এবং আমরা দেখতে পাই যে তার প্রচন্ড জ্বর এসে গেছিল। এবার ইউনবাও প্রচন্ড চিন্তিত ছিল যে তার বাবার কি হলো, তার বাবা আবারও অসুস্থ কেন হয়ে পড়েছে। আসলে এলার কারণে ইভানের হার্ট ব্রেক হয়েছিল এবং তাই জন্যই সে এতটা অসুস্থ হয়ে পড়েছিল। এবার ইউনবাও তো তখনই বলে যে আমি এক্ষুনি আঙ্কেল চিটিকে ডেকে আন বাবার শুশ্রূষা করার জন্য। এবং ইউনবাও ছুটতে ছুটতে চিটির বাড়িতে যায়। এবার সেখানে তো চিঠির কর্মচারীটি বলে ওঠে যে উনি এখন বাড়িতে নেই। এবার ইউনবাও তো এই শুনে মনে দুঃখ নিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে সেই কর্মচারীটি তখনই ইউনবাওকে কিডন্যাপ করে এবং সে বলে যে অনেক দিন আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এবং আমরা দেখতে পাই সেটা আসলে চিটির কর্মচারী ছিল না, সেটা ছিল আসলে অ্যারাবেলার ভাই। এবং অ্যারাবেলার ভাই প্রতিশোধ নেওয়ার জন্যই এমনটা করেছিল। এবার তারা তো ইউনবাওকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে স্যাম এবং হুগো চিন্তিত হয়ে পড়ে যে ইউনবাও সকালবেলা গেছে, সারাদিন হয়ে গেল এখনো ফিরছে না, আর এদিকে ইভানেরও তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। এবং তখনই সেখানে চিঠি আসে। এবার স্যাম তো জিজ্ঞাসা করে যে ইউনবাও কোথায়, ইউনবাও তোমার সাথে ফেরেনি? এবং চিঠি বলে যে ইউনবাও ও তো আমার বাড়িতেই যায়নি। এবার এই কথা শুনে ইভান তো প্রচন্ড রেগে যায় যে এক্ষুনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনো। এবার অপরদিকে আমরা ইউনবাওকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যারাবেলার ভাই তাকে এক জায়গায় বিক্রি করে দিয়েছিল, যেখানে কিনা ছোট ছোট বাচ্চাদের কৃতদাস হিসাবে কাজ করানো হতো। এবার সেখানেই আমরা অপর একটি বাচ্চা অ্যালেক্সকে দেখতে পাই। এবার ইউনবাও তো তখনই বলে ওঠে যে আমি বাড়িতে যাব, আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো। কিন্তু সেই বাচ্চাগুলোও তো এখানে কিডন্যাপড হয়েই এসেছিল এবং অ্যালেক্স তো বলে যে তার সৎ মা তাকে এখানে বিক্রি করে দিয়েছে। এবার ইউনবাও তো তখনই তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা যদি একবার জানতে পারে যে আমাদের এইখানে অত্যাচার করা হচ্ছে, আমার বাবা সবাইকে বাঁচিয়ে নিয়ে যাবে। এবার আমরা দেখতে পাই যে ইউনবাও এবং সেই বাচ্চা ছেলেগুলিকে দিয়ে বস্তা বওয়ানোর কাজ করা হচ্ছিল, এমনকি তাদেরকে ঠিক মতো খেতেও দেওয়া হতো না। এবং সেখানে আমরা তাদের যে মালিকটি ছিল তাকেও দেখতে পাই। এবার মালিকটি তো চাবুকের ভয় দেখিয়ে ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাতো। এবং তখনই ইউনবাও লক্ষ্য করে যে তার কাঁধে যে ব্যাগটা ঝুলছে, অর্থাৎ যে ব্যাগটা তাকে আঙ্কেল স্যাম দিয়েছে, সেটা আসলে একটা ম্যাজিক্যাল ব্যাগ, অনেকটা স্যামের আংটির মতনই।
এবং সেই ব্যাগ থেকে সে নানা রকমের খাবার নিয়ে আসতে পারবে। এবার অপরদিকে ইভান তো ইউনবাওকে খুঁজে না পেয়ে প্রচন্ড চিন্তিত হয়ে পড়েছিল। এবং ইভান বলে যে এই পৃথিবী উল্টে ফেললেও যে করে হোক আমার মেয়েকে খুঁজে নিয়ে আসতে হবে। এমনিতেই ওর মা ওকে ছেড়ে দিয়ে কোথায় যে গেছে আমি জানি না। আমি বাবা হয়ে ওর এত বড় ক্ষতি হতে দিতে পারি না। এবং ইভান তো জ্বর অবস্থাতেও ইউনবাওকে খুঁজতে বেরিয়ে যায়। এবার অপরদিকে আমরা সেই বাচ্চাগুলিকে এবং ইউনবাওকে দেখতে পাই। বাচ্চাগুলি তো বলে যে মালিক, তুমি আমাদের দিয়ে এত বেশি কাজ করাচ্ছ, আমাদের তো সেই অনুযায়ী খেতেও দিচ্ছ না। এবং শয়তান মালিকটি বলে যে খেতে দেবো? তোমরা এইটুকু বাচ্চা, তোমাদের আবার কত খাওয়া দাওয়া লাগে, তাড়াতাড়ি কাজ শেষ করো। এবং সে তাদের ৪-৫ জনের জন্য মাত্র ২ বাটি খাবার এনে দেয়, যেটা কিনা তাদের কিছুই পেট ভরতো না। এবার তখনই একটি বাচ্চা বলে ওঠে যে কিন্তু আমাদের এই খাবার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ ইউনবাও তো আমাদের বান খেতেই দিয়েছে। এবার ইউনবাও তো বলে যে আমি তোমাদের আরো বান দিচ্ছি, তোমরা খাবে? কিন্তু অ্যালেক্স বলে ওঠে যে না, তুমি তোমার খাবার তোমার কাছেই রাখো, আমরা এখানে কতদিন বন্দি থাকবো তার তো কোনো ঠিক নেই, খাবারগুলো আমাদের জমিয়ে জমিয়ে খেতে হবে। তাছাড়া যতদূর আমি জানি যে নিয়ম অনুযায়ী যদি আমরা ওদেরকে টাকা দিয়ে দিতে পারি, তাহলে আমরাই দাসত্ব থেকে মুক্তি পাবো। তাই আমাদের তাড়াতাড়ি টাকা জমাতে হবে। মানে এদের মধ্যে অ্যালেক্স একটু বুদ্ধিমান ছিল এবং অ্যালেক্স ইউনবাওকে একদম ছোট্ট বোনের মতো স্নেহ করত। এবার ইউনবাও তো তখনই বলে ওঠে যে তাহলে আমরা আরো কিছু খাওয়া দাওয়া করি। এবং সে তার ম্যাজিক্যাল পার্স থেকে একটি চিকেন রোস্ট বার করে। কিন্তু এই দৃশ্য তাদের শয়তান মালিক দেখতে পেয়ে যায়। অপরদিকে আমরা ইভানকে দেখতে পাই যে ওই কিডন্যাপারকে ধরে ফেলে এবং তার থেকে জানতে পারে যে ইউনবাওদের বিক্রি করে দেওয়া হয়েছে। এবং ইউনবাও যে কিডন্যাপ হয়ে গেছে এই খবর এলার কাছে গিয়েও পৌঁছায়। এবং এলাও তো তার বাচ্চার চিন্তায় তখনই ইউনবাওকে খুঁজতে বেরিয়ে পড়ে। অপরদিকে আমরা ওই ছোট বাচ্চাদের দেখতে পাই। এবার তারা তো ইউনবাওকে কোনো কাজ করতে দিচ্ছিল না, কারণ তাদের মধ্যে সবচেয়ে ছোট ইউনবাওই ছিল। ইউনবাও তখনই বলে যে তোমাদের কাজ করে কি খুব তৃষ্ণা পেয়েছে? তাহলে তোমাদের জন্য আমি একটা রসালো তরমুজ বার করে দিই। এবং সে তাদের জন্য একটা তরমুজ বার করে দেয়। কিন্তু তখনই সেই শয়তান মালিক সেখানে চলে আসে এবং সে ইউনবাওয়ের ব্যাগটি কেড়ে নেয়। সে বুঝতে পারে যে এটা একটা ম্যাজিক্যাল জিনিস এবং সে বলতে থাকে যে এটা আমারই জিনিস, তুমি নিশ্চয়ই চুরি করেছো। এবার ইউনবাও তো বলে যে না, এটা আমার আঙ্কেল আমাকে দিয়েছে, তুমি মিথ্যে কথা বলছো। এবং অ্যালেক্স তখনই ইউনবাওকে সাহায্য করার জন্য সেই লোকটির থেকে ব্যাগটি কেড়ে নিতে যায়। কিন্তু লোকটি তার চাবুক দিয়ে অ্যালেক্সকে আঘাত করে। এবার অ্যালেক্সের তো সেখানেই মাথা ফেটে যায় এবং সে পড়ে যায়। এবং শয়তান মালিক তখনই বলে ওঠে যে এই বাচ্চাটাকে দিয়ে মনে হয় না আর কোনো কাজ হবে, একে এক্ষুনি বাইরে ফেলে দাও। মানে সে অ্যালেক্সকে ফেলে দেওয়ার কথা বলছিল। এবার মালিকের কর্মচারী তো তখনই অ্যালেক্সকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু ইউনবাও তখনই তার শক্তিশালী মাথা দিয়ে লোকটিকে এক ঢু মারে এবং লোকটি সেখানেই পড়ে যায়। ইউনবাও বলে যে মালিক, তুমি বড্ড বড় শয়তান, তোমাকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এবং সে এক ঘুষি মেরে মালিককে সেখানেই অজ্ঞান করে দেয়। এবার সবকটি বাচ্চা মিলে অ্যালেক্সকে তুলে নিয়ে চিকিৎসকের কাছে যায় মাথার ফেটে যাওয়াটার চিকিৎসা করানোর জন্য। কিন্তু চিকিৎসক তো বাচ্চাটির চিকিৎসা করতে রাজি হয় না। সে বলে যে তোমাদের কাছে কোনো টাকা নেই, তোমাদের চিকিৎসা আমি করব না। এবং সে বলে যে এক্ষুনি বাচ্চা মেয়েটাকে ছুঁড়ে ফেলে দাও। এবার চিকিৎসকের কর্মচারী তো ইউনবাওকে ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। কিন্তু তখনই সেখানে ইভান এসে ইউনবাওকে ক্যাচ করে নেয়। ইভান বলে যে ইউনবাও, তুমি ঠিক আছো তো? এবং ইভানকে দেখে তো বাকি বাচ্চারাও মনে বল পায়। এবার হুগো তো তখনই সেই সিপাহীটিকে সেখানেই হত্যা করে। হুগো বলে যে বাচ্চারা সবাই চোখ বন্ধ করো, এই চিকিৎসককে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এবং সে চিকিৎসককে তার বাঘের হালুম দিয়েই খতম করে দেয়। ওদিকে ইউনবাও তো তখনই বলতে থাকে যে বাবা, অ্যালেক্স দাদা আমাকে বাঁচাতে গিয়ে অনেক আঘাত পেয়েছে, তুমি ওকে দয়া করে বাঁচাও। এবং হুগো তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে অ্যালেক্সকেও বাঁচায়। ইভান বলে যে হুগো, তুমি এই বাচ্চাগুলিকে প্রত্যেকের বাড়িতে ফিরিয়ে দাও। এবার ইউনবাও তো তখনই বলে যে বাবা, তাহলে কি আমরা বাড়ি ফিরে যাব? এবং ইভান বলে যে না, আমার শরীরটা আসলে খুবই অসুস্থ, আমরা এখানে থেকেই কয়েকদিন রেস্ট নিই। এবং হুগো তো তখনই তাকে ভেঙিয়ে বলে যে হ্যাঁ, শরীর অসুস্থ, আসলে সত্যি কথাটা বলো, তুমি তোমার বউকে খোঁজার জন্য এখানে থাকতে চাও। যাই হোক, এবার আমরা দেখতে পাই যে ইভান যখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল তাকে একটি ছেলে লক্ষ্য করে, যার নাম ছিল জ্যাকারি। এবং জ্যাকারি বলে ওঠে যে ইভান, তুমি শেষ অবধি আমার রাজত্বে এসেছো, এবার তো আমি বদলা নেবই। এবার অপরদিকে ইভান, ইউনবাও, স্যাম, চিটি এরা সবাই তো একটি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল।
এবং ইউনবাও তো তার মাকে খুবই মিস করছিল। এবং তখনই সেখানে এলা চলে আসে। এলা বলে যে, ইউনবাও তুমি ঠিক আছো তো? এবং এলার সাথে তো আমরা দেখতে পাই রায়ানও এসেছিল। এবং অ্যালেক্সকে রায়ানরাই অ্যাডপ্ট করে নেয়। যেহেতু রায়ানের বাড়িতে তার সৎমা তাকে খুবই কষ্ট দিত, তাই জন্য রায়ান বলে যে এবার থেকে অ্যালেক্স তার শিষ্য হয়েই থাকবে। এবং তাতে তো ইউনবাও খুবই খুশি হয়, কারণ তাহলে তো সে অ্যালেক্স তাদের সাথে প্রায়ই দেখা করতে পারবে। এবার চিঠি তো তখনই এলাকে বলে যে, এলা ইউনবাওকে তো তুমি দেখেই নিলে যে ঠিক আছে, এবার তাহলে বাড়ি চলো। কিন্তু আমরা দেখতে পাই যে এলা এবারে আর বাড়ি যেতে চায় না। পাশ থেকে তো স্যাম তখনই বলে ওঠে যে বাড়ি যাবে? আসলে ইভানের তো খুব জ্বর, এখনই এলা বাড়ি চলে যাবে? এবং এলাও বলে যে না, আমিও তাহলে কিছুদিন এখানেই থাকবো। আসলে এলার মনেও ইভানের জন্য একটু একটু ফিলিংস তো ছিলই, কিন্তু যেহেতু তার আগের কথা পরিষ্কার মনে ছিল না, তাই জন্য সে কনফিউজড হয়েছিল। এবার আমরা দেখতে পাই যে ইউনবাও বসেছিল এবং তার বাবা এবং হুগো ঘোড়াদের ঘাস খাওয়াচ্ছিল। এবং তখনই ইউনবাও জ্যাকারিকে লক্ষ্য করে। ইউনবাও যেহেতু মনের কথা বুঝতে পারতো, তাই ইউনবাও বুঝতে পারে যে জ্যাকারি তার বাবাকে মারতে চায়। এবার ইউনবাও তো তখনই চেঁচিয়ে ওঠে যে, বাবা, ওই শয়তান আঙ্কেলটা তোমাকে মারতে চায়। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গেই জ্যাকারি সেখান থেকে পালায়। এবার জ্যাকারি তো মনে মনে ভাবে যে আমি যে ওকে মারতে চাই এটা ওই বাচ্চাটা জানলো কি করে। তার মানে নিশ্চয়ই ওর কিছু বিশেষ ক্ষমতা আছে। তাহলে আগে আমাকে বাচ্চাটাকেই সরাতে হবে, তাহলে আমি সহজেই ইভানকে সরাতে পারবো। এবার আমরা দেখতে পাই যে ইভান তো ইউনবাওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিল এবং তখনই তার ওপর হামলা করতে আসে জ্যাকারি। কিন্তু এলা তখনই এসে ইউনবাওকে বাঁচায়। এবার জ্যাকারি তো তখনই এলার ওপর হামলা করতে যায়, কিন্তু ইভান তখনই এসে এলাকে বাঁচায়। ইভান বলে যে, এলা তুমি ঠিক আছো তো? এবং এলা বলে যে হ্যাঁ, কিন্তু ও ইউনবাওকে কেন মারতে এসেছিল? এবং ইভান বলে যে আমার মনে হয় ও ইউনবাওকে না, ও আসলে আমাকেই মারতে এসেছিল। এবং এলার তো তখনই মনে হয় যে এই লোকটিকে অর্থাৎ জ্যাকারিকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু মেমোরি লসের জন্য সে স্পষ্ট মনে করতে পারছে না। এবং এলা তো তখনই বলে যে যাই হোক, যাওয়ার আগে একটা কথা বলে যা, আমি এই সরাইখানায় পাশের ঘরেই থাকছি, তাই তোমার যদি ইউনবাওকে নিয়ে কোনো সমস্যা হয় তুমি আমাকে বলতে পারো। মানে এলা আস্তে আস্তে একটু নরম হচ্ছিল, কিন্তু সরাসরি সেটা কনফেস করছিল না। এবং এইটুকু চেঞ্জেও ইভান তো বেশ খুশি হয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে জ্যাকারি তো তার বাড়িতে ফিরে আসে এবং সেখানে আমরা জ্যাকারির বোন ক্লোইকেও দেখতে পাই। জ্যাকারি বলে যে ইভান এখনো প্রচন্ড শক্তিশালী, ও আমার ডিমন কিং এর পদ কেড়ে নিয়েছিল, তার বদলা আমি নেবই। এবং আমরা দেখতে পারি যে সেই যে লিন্তিয়ান সেক্ট ছিল যারা কিনা ইভানের উপর একদম প্রথমে হামলা করেছিল, তার লিডারের সাথে জ্যাকারির একটা প্যাচ আপ হয়েছিল এবং তারা দুজন মিলেই ঠিক করেছিল যে ইভানকে রাস্তা থেকে সরাতে হবে। এবার ক্লোই তো তখনই বলে ওঠে যে তাহলে এরপর আমরা কি করব? এবং তখনই জাকারি বলে যে দেখো, ইভান হচ্ছে আসলে উড কিং ইয়োশির ছেলে। সুতরাং তার মেন এলিমেন্ট হচ্ছে উড। মানে সে যখন গাছপালার কাছে থাকে বা উডের কাছে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, সে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। তাই জন্য ইভান কিন্তু জঙ্গলে থাকতো। কিন্তু এখন যে প্রদেশে সে এসেছিল সেটা হচ্ছে মরুভূমি বা ডেজার্ট প্রদেশ। সুতরাং এখানে তার ক্ষমতা অনেকটা কম থাকবে। এবং তাই জন্যই জ্যাকারি ঠিক করে যে সে একটা বালি ঝড় সৃষ্টি করবে, যাতে করে ইভানের ক্ষমতা অনেকটা কমে যায়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে ইভান, এলা, স্যাম, ইউনবাও এরা তো সবাই শহরে ঘুরতে বেরিয়েছিল এবং ইভান তো তখনই ইউনবাওয়ের জন্য একটা খেলনা কিনতে যায়। এবার এলা তো বলে উঠে যে ইউনবাও এইসব খেলনা দিয়ে খেলে না। এবং ইভান বলে যে তুমি তো ওকে ছেড়ে চলে গেছিলে, তাহলে আবার এই কথা বলছো কি করে? এবং এলা বলে যে আমি ছেড়ে গেছিলাম? ওর জন্মের পর থেকে তুমি কোথায় ছিলে? আমাকে ওকে একাই মানুষ করতে হয়েছে। এবং ইভান বলে যে তুমি তো আমাকে মারার চেষ্টা করেছিলে, আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আমার খোঁজ নিতে ফিরে আসো কিনা, আমি দেখতে চেয়েছিলাম যে তুমি সেই ব্যাপারটা রিগ্রেট করো কিনা, তাই জন্য আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মানে বলা যেতে পারে যে ইভান অভিমান করে বসেছিল যে তার জন্য এলা ফিরে আসে কিনা। এবং এই কথা বলার সাথে সাথে এলার তো অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল। এবং ইভান তখনই বলে যে আমরা আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি। কিন্তু এলা তার কথার কোনো পাত্তা দেয় না। এবার তারা সবাই একটি রেস্তোরাঁয় ঢোকে খাওয়া দাওয়া করার জন্য। এবং তখনই বাইরে বিশাল ঝড় ওঠে। মানে যে বালিঝড় জ্যাকারি ওঠাবে বলেছিল সেই বালিঝড় ওঠে এবং পুরো জায়গাটা মরুভূমিতে রূপান্তরিত হয়ে যায়। এবার ইভান তো বুঝতে পারে না যে এই ঝড়টা কেন উঠছে। সে ভাবে যে নিশ্চয়ই এটা প্রাকৃতিক কোনো ব্যাপার হবে, কিন্তু ঝড় ওঠার সাথে সাথেই তার ক্ষমতা কমতে থাকে।
ইভান বলে যে আমি বাইরে গিয়ে দেখে আসছি যে কি হচ্ছে, এবং সে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে আমরা দেখতে পাই যে জ্যাকারি তার সৈন্য নিয়ে চলে এসেছিল। ইভান বলে যে ও, তার মানে তুমি আমাকে মারার চেষ্টা করছো, এতদিন হয়ে গেল তবুও তুমি আমার পিছু ছাড়ছো না। এবং জ্যাকারি তো বলে যে আমি তোমার পিছু ছাড়বো না, তোমার থেকে আমি বদলা নেব। তুমি আমাকে হারিয়ে সিংহাসন থেকে সরিয়েছিলে, এবার আমি তার বদলা নেব। এবার ইভান তো বলে ওঠে যে তখন যেমন তোমায় হারিয়েছিলাম আবারও আমি তোমাকে হারাবো। কিন্তু এই দৃশ্য এলা দেখতে পায় এবং তখনই এলার কিছু পুরনো কথা আবারও মনে পড়ে যায়। এলার মনে পড়ে যায় সে যখন ইউনবাওকে হুয়ো পরিবারে রেখে ওষুধের খোঁজে যাচ্ছিল, তখন এই জ্যাকারি তার উপর হামলা করেছিল এবং জ্যাকারির জন্য এলার স্মৃতি ভ্রংশ হয়েছিল। অপরদিকে জ্যাকারি তো ইভানের ওপর হামলা করে দেয় এবং ইভান আগের থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তবুও সে জ্যাকারির সাথে লড়াই করছে। মানে এতটা দুর্বল হয়ে যাওয়ার পরও সে জ্যাকারির সমকক্ষই ছিল। এবং তখনই আমরা সেখানে ক্লোইকে দেখতে পাই। এবার ক্লোই তো এই সুযোগে রেস্তোরাঁর ভেতর ঢুকে পড়ে এবং সে তো এলাকে বলে যে এলা, তুমি তো ইভানের রূপ দেখেই গলে গেছিলে, তারপর আবার ওর উপর হামলাও করিয়েছিলে, তোমার লজ্জা করে না? আবার তুমি ওর জীবনে এসে ঢুকেছো। এমনিও ইভানের আর কোনো ক্ষমতাই নেই, তাই ও ক্ষমতাহীন হয়ে পড়লে ওকে আমি নিজের করে রাখবো। এবং এই বলে ক্লোই এলার ওপর হামলা করে, কিন্তু তখন ওই রেস্তোরাঁর জানলাটি খুলে যায় এবং বাইরে থেকে ইভান সেটা লক্ষ্য করে। ইভান তো সঙ্গে সঙ্গে বাইরে থেকেই ক্লোইর ওপর অ্যাটাক করে এবং ইভান তাড়াতাড়ি ভিতরে ঢুকে আসে এলাকে বাঁচানোর জন্য, কিন্তু ইভান নিজেও ততক্ষণে প্রচন্ড দুর্বল হয়ে পড়েছিল। এবার এলা তো তখনই বলে যে ইভান, আমি তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এখন কেন বাঁচালে? এবং ইভান বলে যে কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি এতদিন এটাই ভাবতাম যে আমি তোমাকে কেন মিথ্যে কথাটা বলেছিলাম, কেন আমি নিজের আসল রূপটা লুকিয়েছিলাম, সেটা না হলে আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি হতোই না। এবং এলা তো তখনই ইভানকে জড়িয়ে ধরে। আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে তো মিলমিশ হয়ে যায়, কিন্তু জ্যাকারি তো তখনই বলে ওঠে যে বাহ, তোমরা সত্যিকারেরই প্রেমিক, না হলে এত বিপদের মাঝেও তোমাদের ফ্লার্টিং করার সময় আছে। এবার হুগো তো তখনই জ্যাকারির ওপর অ্যাটাক করে, কিন্তু জ্যাকারি তাকে আঘাত করে সরিয়ে দেয় এবং সে ইভানকেও আঘাত করে। এবার ইউনবাও আর স্যাম তো লুকিয়ে লুকিয়ে এই দৃশ্যই দেখছিল এবং তারা ভাবছিল যে এবার তারা কি করবে। জ্যাকারি তো ততক্ষণে এলাকেও আঘাত করে দেয় এবং ইউনবাও তখনই বেরিয়ে আসে যে না, আমাকে এবার আমার মা বাবাকে বাঁচাতেই হবে। কিন্তু জ্যাকারি ইউনবাও এর গলা টিপে ধরে এবং ইউনবাও তো নিজেকে ছাড়ানোর জন্য জ্যাকারির হাতটা চেপে ধরে এবং ইউনবাও নিজের ক্ষমতার মাধ্যমে জ্যাকারির সব পাওয়ার শুষে নেয় এবং জ্যাকারি তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার ইউনবাও এই ঘটনার ফলে অজ্ঞান হয়ে যায় এবং তাড়াতাড়ি করে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং এবং চিট্টি বলে যে ইউনবাওয়ের দেহে আবারও সেই পয়জনটা ফিরে এসেছে। এবার ইভান তো তখনই বলে ওঠে যে তাহলে আরেকবার আমাদের রক্তটা চেঞ্জ করা দরকার, কিন্তু চিট্টি বলে যে এইভাবে তো সম্ভব না, একটা পার্মানেন্ট অ্যান্টিডোট খুঁজতে হবে। এবং এলা তখনই বলে যে ইভান, তুমি কি জানতে চাও না যে তোমার মা আসলে কে, তোমার কোথায় জন্ম হয়েছিল? আমার মনে হয় সেই রহস্যটা সমাধান করতে পারলেই আমরা অ্যান্টিডোট খুঁজে পাবো। এবং আমরা দেখতে পাই যে ইভান, এলা এবং ইউনুবা তাদের নতুন অ্যাডভেঞ্চার বা তাদের নতুন জার্নি শুরু করে এবং এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়। তো এই ড্রামার হয়তো পরবর্তীকালে কোনো সেকেন্ড পার্ট বেরোলেও বেরোতে পারে। তোমরা কি এই ড্রামার সেকেন্ড পার্ট দেখতে চাও? তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এই কিউট ড্রামাটা, কিউট বেবিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।